এলিমেন্টরের গত যে ভিডিওগুলো আমরা দেখলাম সেগুলো ছিল মূলত এলিমেন্ট কেন্দ্রিক ভিডিও, অর্থাৎ আমরা সেখানে এলিমেন্টরের বেসিক কিছু সেটিং দেখেছি এবং এখানে এই যে বেসিক এলিমেন্টগুলো ছিল সেগুলোর নিজস্ব যে সেটিং সেগুলো দেখেছি। ফর এক্সাম্পল আমরা বাটন দেখেছি, বাটনের নিজস্ব যে এডিটিং অপশনগুলো সেগুলো আমরা এক্সপ্লোর করেছি। কিন্তু এছাড়াও এলিমেন্টরে আরও দুইটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে, একটি হচ্ছে সেকশন, একটি হচ্ছে কলাম। এই দুইটার মধ্যে রয়েছে বেশ কিছু সেটিং। তো আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা একটি সিঙ্গেল সেকশন নিয়ে রেখেছি যেখানে দুইটা কলাম আছে। বাম পাশে আছে একটি সিম্পল ইমেজ এবং ডান পাশে একটি হেডিং, একটি টেক্সট ডিসক্রিপশন এবং একটি বাটন। তো আমরা শুরুতেই কলাম সেটিং দিয়ে শুরু করি, যে তারপরে আমরা সেকশন সেটিং দেখব। ধরেন ডান পাশে যে এলিমেন্টগুলো আছে সেটার আমরা যদি কলাম সেটিংয়ে যেতে চাই, আমরা সিম্পলি এই যে এখানে কালো আইকন আসতেছে এটার উপরে হোভার করলে, এখানে ক্লিক করলেই এই কলামটা এডিটিং অপশন চলে আসবে। ঠিক একইভাবে আমরা যদি এই যে পুরো সেকশনটা আছে এই সেকশনটার এডিটিং অপশনে যেতে চাই, তাহলে এই যে সেকশনের উপরে এই যে মাঝখানে যে অপশনটা এডিট সেকশন, এখানে ক্লিক করলে এই সেকশন এডিটিং অপশন চলে আসবে। এখন কথা হচ্ছে দেখেন এই কলামটা এমন একটা জায়গায় পড়েছে যে এই সেটিংটা এবং কলামটা, অর্থাৎ কলাম এবং সেকশন, এই দুইটা একেবারে একটার উপরে একটা ঢুকে গেছে এটার এডিটিং অপশনটা, আইকনটা। তো এখন এই ক্ষেত্রে যদি এরকম হয় যে অনেক সময় নেস্টিং ডিজাইনে যে কলামের এডিটিং অপশন এবং সেকশনের এডিটিং অপশন একটার মধ্যে একটা লেগে আছে, আপনি ঠিকভাবে ওপেন করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে ফ্লেক্সিবলভাবে সিলেক্ট করবেন? সিম্পলি আপনি এখান থেকে নেভিগেটরকে ওপেন করবেন, দেখবেন এই নেভিগেটরের মধ্যে যা কিছু আছে সব আপনি প্রত্যেকটা এলিমেন্ট পেয়ে যাবেন। এভাবে আপনি এটাকে ওপেন ক্লোজ করতে পারেন, বা চাইলে এটাতে ক্লিক করে আপনাকে ওপেন ক্লোজ করা যায়। তো ধরেন আমি যদি এই পুরো সেকশনটাকে সিলেক্ট করতে চাই, সেকশনে ক্লিক করব, দেখুন অটোমেটিক্যালি ফুল সেকশন সিলেক্ট হয়ে গেছে এবং বাম পাশে এডিট সেকশন লেখা চলে এসেছে। তো বাম পাশের কলাম যদি আমরা সিলেক্ট করতে চাই, এই যে বাম পাশে কলাম রয়েছে এটা, এবং ডান পাশে আমরা কলাম, ডান পাশের কলাম, ইমেজকে সিলেক্ট করতে চাইলে ইমেজ, এখানে টেক্সটকে সিলেক্ট করতে চাইলে টেক্সট, আপনি নেভিগেটর থেকে যেভাবে ইচ্ছা সিলেক্ট করতে পারেন। তো আমি ডান পাশের কলামকে এখানে ক্লিক করে সিলেক্ট করলাম। তো আমি নেভিগেটরটা কেটে দিচ্ছি। তো কলামের মধ্যে যে সেটিংগুলো আছে, শুরুতেই আছে লেআউট, তারপর আছে স্টাইল, তারপর আছে অ্যাডভান্সড। তো আমরা লেআউটের মধ্যে প্রথমে আছে কলামের উইডথ, দেখেই বোঝা যাচ্ছে যে এই কলামের আমি উইডথ চেঞ্জ করতে পারি। ধরুন আমি যদি এখানে 30 লিখি, তাহলে এটা অটোমেটিক্যালি 30% উইডথ হয়ে যাবে এবং অটোমেটিক্যালি যে এই সেকশনের মধ্যে যে বাকি কলাম আছে সেটা বাকি 70% লেআউট দখল করে নেবে। আপনি চাইলে দুইটা কলামের মাঝখানে মাউসের কার্সার নিয়ে এইভাবে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কন্ট্রোল করতে পারেন। এরপর রয়েছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আসলে অ্যাকচুয়ালি এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমরা ইনশাল্লাহ আলাদা একটা ভিডিওতে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে একটু সংক্ষেপে বলে নিচ্ছি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে, ধরেন এই যে কলামটা, এই কলামের ভেতরে বিভিন্ন এলিমেন্ট আছে, হেডিং আছে, লেখা আছে, বাটন আছে। এই কলামের সাপেক্ষে এই এলিমেন্টগুলো কিভাবে অ্যালাইন হবে উপরে নিচ বরাবর, সেটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ঠিক একইভাবে একটা কলামের ভেতরে বা একটা রোয়ের ভেতরে যদি কিছু এলিমেন্ট থাকে এবং সেগুলো ডানে বামে কীভাবে বিন্যস্ত হবে সেইটা কন্ট্রোল করে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। তো আমরা এখানে এটা দেখছি না, আমরা ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে দেখব। এরপরে রয়েছে উইজেট স্পেসিং। এই কলামের ভেতরে যে এলিমেন্টগুলো আছে, যেই উইজেটগুলো আছে সেগুলোর স্পেসিং কেমন হবে। ধরুন আমি যেখানে যদি 50 দেই, ধরুন এখানে অনেক বেশি হয়ে গেছে, ধরুন 100 দেই, তাহলে দেখবেন এগুলোর মধ্যে স্পেস চলে এসেছে। এগুলোই হচ্ছে উইজেট স্পেসিং। তো এটা কেটে দিচ্ছি, যেটা ডিফল্ট আছে থাকুক। এরপরে আপনি চাইলে এই কলামকে কোনো স্পেসিফিক HTML ট্যাগ দিতে পারেন, যেমন ডিভ, হেডার, ফুটার, মেইন, আর্টিকেল। এটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে এই কলামে ওই HTML ট্যাগ চলে আসবে এবং সেইটা ওই হিসেবে বিবেচিত হবে। ধরেন আপনি কোনো কলামের সাহায্যে বা কোনো একটা সেকশনকে আপনি ফুটার বানিয়েছেন, তো ওই কলামকে আপনি এখান থেকে ফুটার ট্যাগ সিলেক্ট করে দিবেন, তাহলে ওইটা ফুটার হিসাবে সার্চ ইঞ্জিনের কাছে গণ্য হবে। তো এইটা আসলে আমরা জানি, HTML যারা SEO শিখেছেন বা HTML সম্পর্কে জানেন, HTML এ হেডার ফুটার ট্যাগ আছে, এটা আপনি এখান থেকে ওইভাবে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে ডিফল্ট দিয়ে রাখছি। তো এটার পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টাইলিং। খুবই কমন, আমরা বিভিন্ন এলিমেন্টের স্টাইল দেখেছি। তো এখানেও আপনি কলামকে স্টাইল দিতে পারেন, যেমন কলামের ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন যে এই কলামের ব্যাকগ্রাউন্ড কি হবে, আপনি সেটা এখান থেকে চুজ করলেন। অথবা আপনি এখান থেকে আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কোনো কালার দেবেন না, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবেন, তাহলে এখানে ইমেজে ক্লিক করবেন
এখান থেকে ধরেন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাচ্ছি, ইনসার্ট মিডিয়া, দেখুন কলামের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখান থেকে আপনি পজিশন, সেন্টার বা সাইজ কভার, আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করে দেন, কন্টেইন বা এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে চুজ করে দেন। এরপর এখানে রয়েছে স্ক্রলিং ইফেক্ট, মাউস ইফেক্ট। তারপরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি চাইলে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারবেন। শুধু গ্রেডিয়েন্ট না, এখানে এই কলামকে আপনি চাইলে দেখেন একটি মজার অপশন, স্লাইড শো দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড। আমি যদি ক্লিক করি এখানে বিভিন্ন ইমেজ এটার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হতে থাকবে। আমি যদি এখানে ক্লিক করে কয়েকটা ইমেজ সিলেক্ট করে দেই, ফর এক্সাম্পল আমি আমার গ্যালারি থেকে যদি আরও কিছু ইমেজকে এখানে নিয়ে আসি, যেমন ধরুন এখানে আমি কয়েকটা ইমেজকে আমি টেনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। 3টা ইমেজ আছে, ধরুন আমি আরেকটা ইমেজ দিলাম। এই 4টা ইমেজকে আমি ইনসার্ট গ্যালারি অর্থাৎ এই স্লাইড শোর আন্ডারে রাখলাম। এখানে 4টা ইমেজ চলে এসেছে। এবার দেখুন কি সুন্দর আমাদের কলামের ব্যাকগ্রাউন্ডে ইমেজ স্লাইড হবে। এখানে 5000 দেওয়া আছে, ট্রানজিশন ডিউরেশন অর্থাৎ 5 সেকেন্ড পর পর আসবে। আমি এখানে 2000 দিলে তাড়াতাড়ি হবে, মানে 2 সেকেন্ড। দেখুন এই যে একটা ইমেজ আসলো, কিছুক্ষণ পরে আরেকটা ইমেজ আসলো। এরপরে দেখেন ও আচ্ছা সরি, এটা তো ট্রানজিশন ডিউরেশন ছিল, মানে একটা ইমেজ চেঞ্জ হতে কতক্ষণ লাগবে। এটা 500 দেই, অল্প সময় হয়ে যাবে। এবং এটা এইখানে আমরা 2000 দিই, তাহলে এটা অর্থাৎ 2 সেকেন্ড পরে পরে ইমেজটা চেঞ্জ হচ্ছে এবং প্রতিটা ইমেজ চেঞ্জ হতে হাফ সেকেন্ড করে টাইম নিচ্ছে। ওকে, এবার এখান থেকে ট্রানজিশন ডিউরেশন চেঞ্জ করেন, স্লাইড রাইট, ডান দিকে স্লাইড হচ্ছে। আপনি এখান থেকে চাইলে স্লাইড লেফট, স্লাইড আপ, স্লাইড ডাউন এভাবে চুজ করতে পারছেন। ইভেন আপনি ব্যাকগ্রাউন্ডের সাইজ অর্থাৎ যে ইমেজগুলো আসবে সেগুলোর ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, কী স্টাইলের হবে, এখানে আপনি কন্টেন্ট চুজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের পজিশন কী হবে, সেন্টার। এরপরে কেন বার্নস ইফেক্ট, এই ইফেক্টের সাথে পরিচিত নাই কে, অথচ আমাদের ওয়ার্ডপ্রেস কোর্স দেখেছেন বলেন? হ্যাঁ, যে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্স দেখেছেন তার কিন্তু এই ইফেক্টের সাথে পরিচিত হওয়ার কথা। এই ইফেক্টের কাজ আমরা স্লাইডার রেভলিউশন যে টিউটোরিয়াল ছিল সেখানে আমরা দেখেছি। তো এই ইফেক্ট মানে হচ্ছে আপনি এখানে কেন বার্ন, আপনি দেখেন মাউসটার উপর নিয়ে গেলে হালকা একটু জুমিং, এখানে না মাউস না নিলেও দেখেন প্রত্যেকটা ইমেজ আপনি এখানে এই যে ওপরে এই পার্টটাতে লক্ষ্য করুন, প্রত্যেকটা ইমেজ কেমন যেন একটা জুমিং ইফেক্ট নিয়ে আসতেছে। এটাকে বলা হয় কেন বার্ন ইফেক্ট। এখানে আপনি ইন আউট দুইটাই চুজ করতে পারেন। আউট দিলে একটু জুম আউট হয়ে যাবে আর ইন দিলে জুম ইন হয়ে যাবে। দিস ইজ কল্ড কেন বার্ন ইফেক্ট। আপনি চাইলে এটাকে এইভাবেও সেট করতে পারেন। কত চমৎকার একটা অপশন দেওয়া আছে। তো আমরা এখানে কেটে দিচ্ছি, আমাদের প্রয়োজন নেই, ডিলিট। এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। এবার আমি নিচের দিকে চলে যাই, ব্যাকগ্রাউন্ড ওভারলে। ব্যাকগ্রাউন্ড ওভারলে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের ওপরে আপনি যদি কোনো পাতলা একটা পর্দার মতো দিয়ে দিতে চান সেটাকে বলা হয় ওভারলে। যেমন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করে এখান থেকে যদি কোনো কালার চুজ করি, ধরেন এখান থেকে ফর এক্সাম্পল আমি রেড কালারটা চুজ করলাম এবং এরপর এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে আমি এই ইমেজের উপরে একটা হালকা ওভারলে সিলেক্ট মানে দিতে পারি। দেখেন একটা লালচে বর্ণের ওভারলে এখানে চলে আসলো। ইভেন আপনি হোভারেও এই ওভারলের কালারকে চুজ করতে পারবেন, যে নর্মালি একটা ওভারলে বা হোভার করলে দেখা যাচ্ছে সবুজ বর্ণের ওভারলে আসবে, এইভাবে চুজ করা যায়। এরপরে আপনি যদি চান এখানে কোনো কালার দিবেন না, আপনি এখানে ইমেজ ব্যবহার করবেন ওভারলে হিসেবে। ফর এক্সাম্পল আমি এখানে ধরেন যে এই ইমেজটা বা এই ইমেজটা ব্যবহার করছি ওভারলে হিসেবে, চলে আসলো। ইমেজের আপনি এখান থেকে সেটিং চেঞ্জ করেন যে রিপিট হবে কি না, নো রিপিট, সাইজ, এখানে কভার, আপনি এখান থেকে কন্টেইন কভার যে কোনোটা দিতে পারেন, অপাসিটি বাড়াতে কমাতে পারেন। এখানে ধরেন ইমেজের পজিশন সেন্টার দেই। এখন দেখেন এটার অপাসিটি যদি আমি যে এইরকম করলাম আর কি, দেখেন দুইটা ইমেজ মিক্স আপ হয়ে গেছে, মিক্স আপ হয়ে একটা অন্যরকম নতুন ইমেজের মতো লাগতেছে। তো এটা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা লাগতে পারে। আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারেন। তো আমি এখানে কেটে দিচ্ছি, হোভারে যেটা ছিল সেটাও কেটে দিচ্ছি, আমাদের প্রয়োজন নেই। এখানে আপনি ঠিক একইভাবে সিএসএস ফিল্টার অ্যাপ্লাই করতে পারেন। আমরা কিন্তু এর আগে বিভিন্ন এলিমেন্টে দেখেছি যে আসলে ইমেজে কিভাবে সিএসএস ফিল্টার দিতে হয় ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আর আলাদা করে দেখানোর কিছুই নেই। ঠিক একইভাবে আপনি এটাকে বর্ডার দিতে পারেন, বর্ডার রেডিয়াস, বক্স, শ্যাডো, হোভার করলে বর্ডার, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এবং এখানে ডিফল্ট টাইপোগ্রাফি সেট করে দিতে পারেন যে এই কলামের আন্ডারে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর ডিফল্ট টাইপোগ্রাফি কী হবে সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। যেমন হেডিংয়ের কালার কী হবে, টেক্সটের কালার কী হবে, লিঙ্কের কালার কী হবে একটা পার্টিকুলার কলামের জন্য। অর্থাৎ এখানে আপনি যে টাইপোগ্রাফিটা দিবেন সেটা শুধুমাত্র এই কলামের জন্য অ্যাপ্লাইকেবল হবে। তো ধরেন আমি যদি এখান থেকে হেডিংয়ের কালার নীল করে দেই তাহলে এই কলামের মধ্যে যত হেডিং আসবে সেগুলোর কালার নীল হয়ে যাবে। কিন্তু আমি যদি কোনো হেডিংকে আলাদা কালার দিতে চাই তখন আপনি ওই হেডিংকে
কাস্টম এডিট করবেন, অর্থাৎ হেডিংয়ের এডিটিং অপশনে যাবেন, গিয়ে সেটার কালার চেঞ্জ করবেন। যেমন আমি যদি আপনাকে দেখাই, এখানে আমি যদি হেডিং কালার ধরেন এখান থেকে যে কোনো একটা কালার দিলাম, ধরেন এই কালারটা দিলাম, ওকে, এই কালারটা চলে আসলো। অর্থাৎ এখন আমি এই কলামের ভেতরে যত হেডিং দিব বাই ডিফল্ট এই কালারটাই আসবে। কিন্তু আমি যদি এই যে কোনো একটা হেডিংয়ের কালারকে পার্টিকুলারলি চেঞ্জ করতে চাই, তখন আমাকে সেই হেডিংয়ের এডিটিং অপশনে যেতে হবে। দেখুন এই হেডিংয়ের কোনো নিজস্ব কালার দেওয়া ছিল না, এই জন্য এই কালারটা পেয়েছে। এবার আমি যদি এখান থেকে এটাকে নিজস্ব কোনো কালার দিই, তাহলে সেটা ওই কালারের হয়ে যাবে, আমরা যে কালার দিব সেই কালার হবে। তো এখান থেকে আমরা কালারটাকে ক্লিয়ার করে দিচ্ছি এবং আবার আমরা পুনরায় এটার যে কলাম এডিটিং অপশন সেখানে ব্যাক করছি, এখান থেকে কালারটাকে রিমুভ করে দিচ্ছি। তো হয়ে গেল। ঠিক একইভাবে লিঙ্ক কালার হাবিজাবি যা আছে, এরপরে অ্যাডভান্স সেকশন একই কথা, মার্জিন, প্যাডিং, অ্যাট্রিবিউটস, বিভিন্ন মোশন ইফেক্ট, মাউস ইফেক্ট, তারপরে এন্ট্রান্স অ্যানিমেশন, এই কলামটা কোনো এন্ট্রান্স অ্যানিমেশন দিয়ে আসবে কিনা, ধরেন আমরা এখানে বাউন্সিং আপ নিচ থেকে আসবে, বা এখানে ধরেন বাউন্সিং রাইট ডান থেকে বাউন্স করে ঢুকবে যখন পেজটা লোড হবে। আমি এটাকে সেভ করি, সেভ করে পেজটা রিলোড দিই, দেখুন এই যে ডান দিক থেকে বাউন্স করে ঢুকলো। আমি আরেকবার রিলোড দিই, পেজটা ডান দিক থেকে বাউন্স করে ঢুকলো। এভাবে আমরা সেট আপ করতে পারি, খুবই সিম্পল হিসাব। আমি আগেই বলেছি একটা এলিমেন্ট পারলে বাকিগুলো এমনিতেই পারবেন। এরপরে আছে রেসপন্সিভ, এরপর আছে কাস্টম সিএসএস, ওকে, খুবই কমন বিষয়। তো আই হোপ আমরা কলামের সেটিং বুঝতে পেরেছি। তো আসলে বিস্তারিত বোঝাতে গেলে সময় অনেক লেগে যায়, তো অলরেডি আমাদের ভিডিওর সময় যথেষ্ট হয়ে গেছে। এই পর্ব এখানেই শেষ করছি। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে সেকশনের সেটিং দেখার চেষ্টা করব। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।